নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এ তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এই অধ্যায়টা থেকে তোমাদের আসন্ন পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। তো তোমরা এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। আর এখানে যে RM বলে লেখা আছে, এই RM মানে হচ্ছে রায় ও মার্টিন কোম্পানির সহায়িকা অনুসারে এখানে পেজ নম্বরগুলো দেওয়া আছে। তোমাদের কাছে যদি রায় ও মার্টিন কোম্পানির সহায়িকা থাকে তাহলে এই প্রশ্নগুলো তোমরা দাগিয়ে নেবে। যদি অন্য কোনো কোম্পানির সহায়িকা তোমাদের কাছে থেকে থাকে তাহলে এই প্রশ্নগুলো প্রথমে খুঁজবে। যদি তোমরা পেয়ে যাও তাহলে সেগুলো তোমরা দাগিয়ে নেবে। যদি তোমরা না পাও তাহলে প্রশ্নগুলো তো আমরা বলছি, তার সাথে সাথে এর উত্তরগুলোও আমরা বলে দিচ্ছি। এই উত্তরগুলো তোমরা লিখে নিও। তো প্রথম প্রশ্নটা বলেছে পেন্টোগ্রাফ কি? বৈদ্যুতিক ট্রেনের যে ত্রিভুজাকৃতি ধাতব অংশ উচ্চ বিভবে থাকা ওভারহেড তারের সঙ্গে ট্রেনের সংযোগ তৈরি করে তাকে পেন্টোগ্রাফ বলে। প্রশ্নটা বলেছে আয়ন কাকে বলে? ধনাত্মক আয়ন প্লাস এবং ঋণাত্মক মাইনাস আয়ন কিভাবে গঠিত হয়? আয়ন যে পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় না সেই পরমাণুকে বলে আয়ন। আয়ন কিভাবে গঠিত হয়? কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যার তুলনায় প্রোটন সংখ্যা বেশি হয়ে যায়, তখন পরমাণুটি ধনাত্মক আয়নে পরিণত হয়। ঋণাত্মক আয়ন কিভাবে গঠিত হয়? কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে অন্য কোনো পরমাণুর সঙ্গে যুক্ত হলে দ্বিতীয় পরমাণুটিতে প্রোটন সংখ্যার তুলনায় ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায়, তখন পরমাণুটি ঋণাত্মক আয়নে পরিণত হয়। বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে তড়িৎযুক্ত বা তড়িৎগ্রস্ত আয়ন ও পরমাণুর জোট সূক্ষ্ম ধূলিকণা বা জলকণা ছড়িয়ে রয়েছে। বায়ুমণ্ডলে এরা এলো কিভাবে? উত্তরটা দেখে নাও। ধনাত্মক আয়ন গঠনের সময় পরমাণু থেকে বেরিয়ে যাওয়া ইলেকট্রন অন্য কোনো পরমাণু বা পরমাণু জোটের সঙ্গে যুক্ত হয়ে তাদের ঋণাত্মক মাইনাস আধানগ্রস্ত করে দেয়। আবার এই বেরিয়ে যাওয়া ইলেকট্রন অথবা অন্য কোনো আয়ন অনেক সময় বায়ুতে ভাসমান খুব সূক্ষ্ম ধূলিকণা বা জলকণার গায়ে আশ্রয় নিতে পারে, ফলস্বরূপ সেই কণাটিও তখন তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। এইভাবে বায়ুমণ্ডলে তড়িৎযুক্ত বা তড়িৎগ্রস্ত আয়ন পরমাণুর জোট ধূলিকণা বা জলকণার সৃষ্টি হয়। প্রশ্নটা বলেছে বজ্রপাতের সময় বাড়ির ভিতরে থাকাকালীন কি কি সুরক্ষামূলক ব্যবস্থা ও সাবধানতা অবলম্বন করা উচিত? জন্য এই উত্তরটা লিখলে হবে ঘরের ভিতরে থাকা অবস্থায়। এখানে তোমরা লিখবে বাড়ির ভিতরে থাকা অবস্থায়। 1. উঁচু বাড়ির ছাদে স্থাপিত টেলিভিশন অ্যান্টেনা বা ডিশ অ্যান্টেনা, বৈদ্যুতিক তার, রেফ্রিজারেটর, ইনভার্টার ইত্যাদিতে বজ্রপাত ঘটার সম্ভাবনা প্রবল হয়, তাই ঝড় বৃষ্টি চলাকালে এই উপকরণগুলির ব্যবহার বন্ধ করাই ভালো। চালু থাকা অবস্থায় এই যন্ত্র বা উপকরণগুলি স্পর্শ করা থেকে দূরে থাকা উচিত। 2. উন্মুক্ত ধাতব পাইপ যেমন জলের পাইপ, বিদ্যুৎবাহী তারের খুঁটি বা কাঠামো ইত্যাদি স্পর্শ করা বিপজ্জনক। বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা নিরাপদ। মগ বা বালতির সাহায্যে জল ব্যবহার করতে অসুবিধা না থাকলেও পাইপের মাধ্যমে আসা জল স্পর্শ করা থেকে সাবধানতা নেওয়া প্রয়োজন। 3. মোবাইল ফোনের ব্যবহার তেমন বিপদ সৃষ্টি না করলেও ল্যান্ডফোন একেবারেই নিরাপদ নয়, তাই ঝড় বৃষ্টির সময় নিতান্তই জরুরি হলে দূরভাষের অন্য প্রান্তে থাকা ব্যক্তি ল্যান্ডফোন ব্যবহার করছেন কিনা তা নিশ্চিন্ত করা উচিত, কারণ ব্যবহারকারী সেক্ষেত্রে ল্যান্ডফোনের পরিবাহী উপাদানগুলির মধ্য দিয়ে সঞ্চালিত বজ্রবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। প্রশ্নটা বলেছে এলইডির পুরো কথা কি? উত্তরটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। তারপর প্রশ্নটা বলেছে প্রাকৃতিক তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহ বায়ুমণ্ডলে ভাসমান আধানযুক্ত সূক্ষ্ম কণা, আয়ন ইত্যাদির অবিরাম নিম্নাভিমুখী প্রবাহের ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের মধ্য দিয়ে নিরবিচ্ছিন্নভাবে মেঘমুক্ত বা মেঘাচ্ছন্ন যে কোনো পরিবেশে যে ক্ষীণ তড়িৎ প্রবাহ হয় তাকে ভূপ্রাকৃতিক তড়িৎ প্রবাহ বলে। প্রশ্নটা বলেছে প্রাকৃতিক তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণ কি? যেহেতু তড়িৎ বিভবের মানের পার্থক্য বা বৈষম্যই তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণ, তাই প্রকৃতির এই নিজস্ব প্রবাহের অস্তিত্ব প্রমাণ করে যে ঊর্ধ্বাকাশে অবস্থিত বায়ু বা ভূপৃষ্ঠের মধ্যে অবশ্যই বিভব পার্থক্য আছে। প্রশ্নটা বলেছে ঝড়ের মেঘের উচ্চতা 12 থেকে 13 কিলোমিটার বা তার চেয়েও বেশি হয় কেন? বাষ্প সমৃদ্ধ আর্দ্র বায়ু সূর্য থেকে পাওয়া তাপে হয় এবং আয়তন প্রসারণের ফলে হালকা হয়ে ওপর দিকে ওঠে। উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা ও চাপ দুটিই কমে।
ফলে এই আর্দ্র বায়ু উপরে উঠে ঠান্ডা হয়। ওই শীতল বায়ুস্তরে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দু গঠিত হতে থাকে। এই ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প কর্তৃক বর্জিত লিন তাপের প্রভাবে সংলগ্ন অঞ্চলের অন্যান্য বায়ুস্তরের তুলনায় ওই জলকণাপূর্ণ বায়ু তুলনামূলকভাবে বেশি গরম ও হালকা থাকে। তাই সহজেই এর পক্ষে আরও বেশি উচ্চতায় 12 থেকে 13 কিমি বা তার বেশি ওঠা সম্ভব হয়। এই কারণেই বজ্রবিদ্যুতে ভরা মেঘ 12 থেকে 13 কিমি উঁচুতে বা তারও ওপরে গঠিত হয়। এটা বলেছে ভূপৃষ্ঠে ঝড় বৃষ্টি কিভাবে শুরু হয়। এর তাপে ভূপৃষ্ঠের কোনো বিস্তৃত অঞ্চলে জলীয় বাষ্প ভরা বায়ু ওপরের দিকে উঠতে থাকে। আশপাশের অঞ্চল থেকে বায়ু ওই অঞ্চলের দিকে ছুটে আসে ও ওপরের দিকে উঠতে থাকে। উপরের বায়ু উষ্ণতা উচ্চচাপ অপেক্ষাকৃত কম থাকায় জলীয় বাষ্প ভরা বায়ু ওপরে ওঠে শীতল হয়। এর ফলে জলীয় বাষ্প জমে জলকণা তৈরি হয়। বাষ্প জমে জল হলে লিন তাপ নির্গত হয়। এই লিন তাপের প্রভাবে বাষ্প ও কণাপূর্ণ বায়ু আশপাশের বায়ুর তুলনায় গরম ও হালকা হয়ে আরও ওপরে উঠতে থাকে। এক সময় জলকণাগুলি এতটাই ভারী হয়ে যায় যে বায়ুমণ্ডলে আর ভেসে থাকতে পারে না। মাধ্যাকর্ষণের প্রভাবে নিচে নামতে থাকে। বায়ুর ঊর্ধ্বমুখী গতিও জলকণাগুলির নিচে পড়া আটকাতে পারে না। এই অবস্থায় ঝড়ের মেঘ গঠন সম্পূর্ণ হয়। একটা সময় পরে বায়ুও হঠাৎ করে নিচে নামতে শুরু করে। এর ফলে ভূপৃষ্ঠে ঝড় বৃষ্টি শুরু হয়। প্রশ্নটা বলেছে ঝড়ের মেঘের ওপরে ওঠা বা নিচে নামার সময় জলকণাগুলি তড়িৎগ্রস্ত হয় কিভাবে। উপস্থিত বিভিন্ন ধরনের আহিত কণা জলকণার গায়ে জমে জলকণাগুলিকে তড়িৎগ্রস্ত করে। যে জলকণাগুলি নিচের দিকে নামছে সেগুলোই সাধারণত ঋণাত্মক মাইনাস আধান জমা হয়, আর যে জলকণাগুলি ওপরের দিকে উঠছে সেগুলোই ধনাত্মক প্লাস আধান জমে। প্রশ্নটা বলেছে বজ্রপাত কিভাবে ঘটে। সাধারণ সময় মাটির ঋণাত্মক মাইনাস তড়িৎগ্রস্ত হলেও ঝড়ের মেঘের নিচের দিকে প্রবল ঋণাত্মক অর্থাৎ মাইনাস তড়িৎগ্রস্ত হয় আবেশ। এর ফলে মাটিতে ধনাত্মক প্লাস তড়িৎ জমে। এইভাবে তড়িৎ জমতে জমতে মেঘ ও মাটির বিভব পার্থক্য খুব বেশি হলে অত্যন্ত বড় স্ফুলিঙ্গের আকার ঋণাত্মক তড়িৎ আধান মেঘ থেকে মাটিতে চলে আসে। পরে ক্ষণস্থায়ী কিন্তু প্রবল তড়িৎ সৃষ্টি হয়। এটি হলো বজ্রপাত। এর ফলে বায়ু অত্যন্ত গরম হয়ে ওঠে এবং আলো বিকিরণ করে। এই সময় বাতাসে সাময়িক শূন্যতার সৃষ্টি হয়। এজন্যই বায়ুতে প্রবল কম্পন তৈরি হয়। বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। বলেছে বজ্র নিরোধক কি। নিরোধক এটি হলো বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বহুতল বাড়ি বা অট্টালিকাকে রক্ষা করার এক কার্যকর ব্যবস্থা। প্রখ্যাত আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এটি আবিষ্কার করেন। প্রশ্নটা বলেছে অতি জোরালো বজ্র এবং জামা কাপড়ে তৈরি হওয়া ছোট তড়িৎ কি আসলে একই বিষয়। এই কথাটি কে প্রমাণ করেন। এটা লিখলে হবে দুটি ঘটনায় প্রকৃতপক্ষে তড়িৎক্ষরণের উদাহরণ, অর্থাৎ আহিত বস্তু থেকে আধান অপসারণের ফলে তড়িৎ শক্তির আলো তাপ বা শব্দ শক্তিতে রূপান্তরের ঘটনা। তবে পার্থক্য এই যে প্রথম ঘটনাটির মাত্রা বা ব্যাপকতা তুলনামূলকভাবে অনেক কম, যেখানে দ্বিতীয়টি বেশি তীব্র। বিপুল পরিমাণ শক্তি রূপান্তরের ফলে তার শক্তিও অনেক বেশি। 1852 খ্রিস্টাব্দে আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম বজ্রপাত সহ বৃষ্টির মধ্যে সিল্কের তৈরি একটি ঘুড়ি আকাশে উড়িয়ে এই দুই ঘটনার মধ্যে সাদৃশ্য ও সম্পর্ক প্রমাণ করে দেখান। আমরা বলেছে বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয়। মধ্যে থাকলে ঘরের জানলা দরজা বন্ধ রাখা উচিত। খোলা বারান্দায় না থাকা ভালো। বাড়িতে যেসব বিদ্যুৎবাহী তার বা ধাতু তৈরি পাইপ আছে সেগুলো থেকে দূরে থাকা ভালো। খোলা গাড়ি মোটর বাইক বা ট্রাক্টর মোটেই নিরাপদ নয়। খোলা মাঠে উঁচু গাছের কাছে কোনো খোলা উঁচু জায়গায় থাকা উচিত নয়। বজ্রপাতের সময় ছাতা নিয়ে বাইরে বেরোনো মোটেই ঠিক নয়। ছিল তোমাদের ক্লাস 8-এর প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান। আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে কি অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, মানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফ এবং বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফ তোমরা ফ্রিতে কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।